আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ নারী ফুটবল দল নানান রকম প্রতিকূলতার মধ্যে দিয়েও এএফসি কোয়ালিফাইং রাউন্ডে গ্রুপ সি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে 2026-এ অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। এএফসি এশিয়া কাপে 2026-এ টোটাল 12টা দল অংশগ্রহণ করবে ফাইনাল রাউন্ডে, এবং তার মধ্যে আমরা অলরেডি 11টা দল পেয়ে গেছি। একটা দল যেটা বাকি আছে সেটা জুলাই মাসের 19 তারিখে সেটার রেজাল্ট আমরা পেয়ে যাব, যে কোন দল হয় ইরান নয়তো বা জর্ডান, যে কোনো একটা দল এসে এই 11টা দলের সাথে যোগ দিবে। 12টা দলের মধ্যে একমাত্র বাংলাদেশ দলই আছে যারা র্যাঙ্কিং এ অনেক পেছনে, 128 র্যাঙ্কিং নিয়ে মানে ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করছে, যেটা কিনা এএফসির ইতিহাসে এই প্রথম যে এত পেছনের র্যাঙ্কিং এর একটা দল ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করছে। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 196টা দল আছে। তার মধ্যে এএফসির আন্ডারে যে দলগুলো আছে সেই দলগুলোকে আমি 4টা ক্যাটাগরিতে ভাগ করতে যাচ্ছি। এই 4টা ক্যাটাগরি হচ্ছে গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি এবং গ্রেড ডি। তো গ্রেড এ তে আমি শুধুমাত্র সেই দলগুলোকে রাখতে চাচ্ছি যারা এশিয়ার টপ, শুধু এশিয়ার টপ না, বলতে পারেন ওয়ার্ল্ড ক্লাস। তো এই গ্রেডে যে দলগুলো থাকতেছে, গ্রেড এ তে থাকতেছে জাপান, যার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 7। তারপর আছে নর্থ কোরিয়া, যার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 9। এরপরে তৃতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া, যার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 15। চতুর্থ অবস্থানে আছে চায়না রিপাবলিক, যার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 17। এবং পঞ্চম স্থানে আছে সাউথ কোরিয়া, যার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 21। এই 5টা দলকে আমি শুধুমাত্র গ্রেড এ তে রাখতেছি। এবং গ্রেড বি তে যে দলগুলো আছে সেই দলগুলো হচ্ছে ফিলিপাইনের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 41। ভিয়েতনামের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 37। তারপর থাইল্যান্ড আছে, তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 47। চাইনিজ তাইপে আছে, তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 42। মায়ানমার, তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং 55। এবং ইরান, তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 68। উজবেকিস্তান, তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 51। তো এখন আপনারা বলবেন থাইল্যান্ড তো কোয়ালিফাই করতে পারলো না। থাইল্যান্ড কোয়ালিফাই করতে পারেনি, ঠিক আছে, কিন্তু থাইল্যান্ড বি গ্রেডেরই দল। এশিয়ার মধ্যে যে বি গ্রেডের যে কটা দল আছে তার মধ্যে থাইল্যান্ড বি গ্রেডে পড়ে। এবার আসি সি গ্রেডের দলগুলোর মধ্যে। সি গ্রেডের দলগুলোর মধ্যে আছে বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, জর্ডান, লেবানন, হংকং, ইন্দোনেশিয়া, কিরগিজস্তান, পাকিস্তান। এখানে একটু বলা দরকার যে বাংলাদেশ, নেপাল এবং ইন্ডিয়া এই 3টা দল সি গ্রেডে থাকলেও তারা যে পারফর্ম করছে, তারা তাদের দলকে বি গ্রেডে নিয়ে চলে আসছে। তাদের যে পারফরমেন্স ছিল এবার এএফসি কোয়ালিফাইং রাউন্ডে, সেই পারফরমেন্স বলে তারা অলরেডি বি গ্রেডে এন্ট্রি করে ফেলছে। এবং গ্রেড ডি যেটা, সেই ডি গ্রেডে বাকি যে দলগুলো আছে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপর হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কুয়েত, কাতার, তো এই টাইপের যত দলগুলো আছে এইগুলা গ্রেড ডিতে, এবং এর সাথে আরো অনেক দল আছে, এত দলের নাম মেনশন করা যাবে না। তো এই 4টা গ্রুপে যে আমি ভাগ করছি, সেই গ্রুপে ভাগ করার একটা উদ্দেশ্য হচ্ছে যে মূল উদ্দেশ্যটাই হচ্ছে গিয়ে যে বাংলাদেশ আসলে যখন ফুটবল শুরু করছে 2010 সালে, তখন কিন্তু বাংলাদেশ গ্রেড ডিতেই বাংলাদেশ শুরু করছে, এবং গ্রেড ডিতে লম্বা সময় ধরে বাংলাদেশ ছিল। বলতে পারেন 2022 সালে বাংলাদেশ এই গ্রেড ডি থেকে বের হয়ে আসছে। যখন বাংলাদেশ 2022-এর সাব চ্যাম্পিয়ন হয়, তখনই বাংলাদেশ গ্রেড ডি থেকে বের হয়ে গ্রেড সি তে চলে আসে। এখন আপনারা বলবেন যে গ্রেড ডি তে বাংলাদেশ কিভাবে ছিল? 2022-এর আগে বাংলাদেশ যখন জর্ডানের সাথে খেলছে 5-0 গোলে হারছে, বাংলাদেশ যখন ইন্ডিয়ার সাথে খেলছে 5-0 গোলে হারছে, বাংলাদেশ যখন মায়ানমার সাথে খেলছে 5-0 গোলে হারছে, আর অন্যান্য টিমের কথা তো বাদই দিলাম, এমনও আছে 11-12 গোলে হারছে। তো যাই হোক, সেটা কোনো বিষয় না। তো ডি গ্রেড থেকে আমরা সি গ্রেডে উন্নতি হয়েছি 2022 সালে। এবং 2022 সালের পর থেকে 2023-24 এই 2 বছরের মধ্যে আমরা কিন্তু সি গ্রেডের যে টপ টিম গুলো আছে সেই টপ টিম গুলোর সাথে আমরা পাল্লা দিয়ে আস্তে 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 আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করছি। এবং 2025-এ আমরা যখন এএফসি কোয়ালিফাইং রাউন্ড খেলতে গেলাম, তখন আমাদের দল প্রমাণ করে দিল যে আমরা আর সি গ্রেডে নাই, আমরা সি গ্রেড থেকে আমরা অলরেডি বি গ্রেডে নিজেদেরকে উন্নীত করে ফেলছি।
এবং আমাদের সাথে সাথে আমাদের সাবকন্টিনেন্টাল আরো দুইটা টিম আছে, নেপাল এবং ইন্ডিয়া, তারাও অলরেডি প্রি গ্রেডে চলে আসছে। আপনি বলবেন যে নেপাল তো কোয়ালিফাই করতে পারেনি, তবে নেপাল কোয়ালিফাই না করতে পারলেও নেপাল যে ফুটবলটা খেলছে, নেপালের ব্যাড লাক, ট্রাইব্রেকার হচ্ছে এনিবডিজ গেম, ট্রাইব্রেকারে নেপাল উজবেকিস্তানের সাথে পরাজিত হয়ে কোয়ালিফাইং রাউন্ড পার করে ফাইনাল রাউন্ডে যেতে পারেনি, এটা তাদের ব্যাড লাক। আগামীতে তারা অবশ্যই ভালো ফুটবল খেলবে এবং আগামীতে আমার বিশ্বাস তারা কোয়ালিফাই করবে। এখন কথা হচ্ছে বাংলাদেশকে নিয়ে আমি কিছু কথা বলি, যে বাংলাদেশ ডি গ্রেড থেকে সি গ্রেড, সি গ্রেড থেকে এখন অলরেডি আমরা বি গ্রেডে চলে আসছি। এখন বি গ্রেডে কিন্তু আমরা মাত্র এন্ট্রি করছি। বি গ্রেডে কিন্তু ব্রিগেডের টপ টিম গুলো যদি বলেন আপনি ব্রিগেডে একেবারে উপরের সারির দল কারা আছে, তাহলে আপনি উপরের সারির দল বলতে গেলে আপনি ভিয়েতনামকে বলতে পারেন, ফিলিপাইনকে বলতে পারেন, থাইল্যান্ড যদিও কোয়ালিফাই করেনি তারপরেও থাইল্যান্ড ব্রিগেডের উপর সারির দল, চাইনিজ তাইপে আছে, উজবেকিস্তান আছে। এই কয়টা টিমের সাথে বাংলাদেশ যখন সমান তালে ফাইট করতে পারবে তখন বুঝতে পারবো আমরা বি গ্রেডে আমরা ঢুকছি ঠিকই, কিন্তু বি গ্রেডে আমরা টপ টিম গুলার সাথে ফাইট করার মতো যোগ্যতা রাখি। এখন কথা হচ্ছে বি গ্রেড থেকে এ গ্রেডে যেতে সময় লাগবে কত? বি গ্রেড থেকে এ গ্রেডে যাওয়ার যে পথ সেটা খুব কঠিন পথ। এই পথটা বাংলাদেশকে পাড়ি দিতে বেশ সময় লাগবে। বাংলাদেশের মেয়েরা যে পরিশ্রমী, বাংলাদেশের মেয়েরা যে মেধাবী এবং তাদের যে কোচ আছে বর্তমানে, আমার বিশ্বাস যে যত কঠিন পথই হোক না কেন আমরা এ গ্রেডের দিকে আগায় যাবো ইনশাল্লাহ। এখন আলোচনাটা একটু ভিন্ন খাতে নিয়ে যাই, সেটা হচ্ছে যে আমাদের মেয়েদের মানে যে প্রতিকূলতা গুলা আছে সেইগুলা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে যে 12টা দল এএফসি ফাইনাল রাউন্ডে খেলবে অস্ট্রেলিয়াতে, সেই 12টা দলের মধ্যে বাংলাদেশ ব্যতীত যে 11টা দল আছে, এই 11টা দলের মধ্যে কোনো একটা দল বা কোনো একটা দেশে লিগ হয় না। এটা কি আপনারা জানেন? যদি জেনে থাকেন তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে আপনারা একটু লিখে জানিয়ে দিবেন। একমাত্র বাংলাদেশ দল যাদের লিগ সময় মতো হয় না, নিয়মিত হয় না, এবং এই লিগ না হওয়া দল কোয়ালিফাই করে ফাইনাল রাউন্ডে চলে গেছে, মানে আশ্চর্য একটা ঘটনা। এটা তো গেল একটা। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের মেয়েদের খেলার মাটি নেই। আমাদের মেয়েরা প্র্যাকটিস করে কখনো আপনার ঢাকার যে বুয়েট ফুটবল গ্রাউন্ডটা আছে সেই বুয়েটের গ্রাউন্ডে প্র্যাকটিস করে, যখন তাদের ডিপার্টমেন্টের খেলা হয় তখন তাদের মাঠটা আর অ্যাভেলেবেল থাকে না, তখন তাদেরকে শিফট করতে হয় কোথায়? আবহানীর মাঠে। আবহানীর মাঠে যখন তারা শিফট করে, আবহানী যখন তাদের প্র্যাকটিস শুরু করে তখন তো তাদের এই গ্রাউন্ডটা আর অ্যাভেলেবেল থাকে না, তখন মেয়েদেরকে আবার শিফট করে নিয়ে যেতে হয় কোথায়? বসুন্ধরা কিংস অ্যারিনা। বসুন্ধরা অ্যারিনাতে যখন বসুন্ধরার প্র্যাকটিস শুরু হয়ে যায় তখন তো আর মাঠ অ্যাভেলেবেল থাকে না, তখন তাদেরকে আবার শিফট করে নিয়ে যেতে হয় কোথায়? ঢাকা স্টেডিয়াম। যে মেয়েদের মাঠ নাই, যে মেয়েদের লিগ হয়, তারা কোয়ালিফাইং রাউন্ড পার করে ফাইনাল রাউন্ডে চলে যায়। মানে আশ্চর্য হওয়ার মতো একটা বিষয়। এটা যদি মানুষ শুনে, এটা মানে আমি কি বলবো, এখানে আমার কাছে আর ভাষা নাই বলার। তো এই হচ্ছে আমাদের মানে কাঠামো, ফুটবল কাঠামো নারী ফুটবলে। আর অর্থ অভাব তো রয়ে গেছে, এটার জন্য ফেডারেশন মোটেও দায়ী করা যাবে না। বিশ্বের কোনো জায়গায় এইরকম সিস্টেম নাই যে মেয়েদেরকে এক জায়গায় রেখে তাদের টাকা পয়সা দিয়ে, তাদের খাওয়া দাওয়া খরচ দিয়ে, তাদের লেখাপড়া খরচ দিয়ে চালায় যায়, এইরকম কোনো সিস্টেম নাই। বিশ্বের কোনো দেশে লিগ হয়, লিগ থেকে মেয়েরা টাকা পায়, আমাদের দেশে লিগ হয় না। তো এটার দায় দায়িত্ব কি আপনি ফেডারেশনের উপরে চাপাই দিবেন? না, এটার দায় দায়িত্ব নিতে হবে আমাদের বড় বড় ক্লাব গুলাকে। আফগানি আছে, মোহামেডান আছে, তারপর আপনার বসুন্ধরা আছে, হ্যাঁ, যে টিম গুলা বড় বড় টিম আছে, রহমতগঞ্জ আছে। তো আপনার এই টিম গুলাকে তো প্রেশার করতে হবে যে ভাই তোমরা টিম বানাও। এরা যদি টিম না বানায় ফেডারেশন কি করবে? ফেডারেশন তো কিছু করার নাই। ফেডারেশন তো পিঠ বাঁচানোর জন্য কোন রকম 8টা-10টা টিম নিয়ে একটা লিগ পরিচালনা করে দেয়। তাও মনে করেন যে লাস্ট ইয়ার লিগ হয়েছে, আর এই বছর এখন 2025-এর জুলাই চলতেছে, লিগের কোনো হওয়ার কোনো নাম গন্ধ নাই। শেষ হয়তো মজা নভেম্বর ডিসেম্বরের দিকে একটা তড়িঘড়ি করে একটা 8-9টা টিম নিয়ে একটা লিগ পরিচালনা করে দিবে। তো এখানে ফেডারেশনকে একা দোষ দিয়ে তো লাভ নাই, আমাদের পুরো কাঠামোটা সিস্টেমটাতেই সমস্যা। এখন এই সিস্টেম থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে সুনামধন্য ক্লাব যেগুলা, সেই ক্লাব গুলাকে আগে আসতে হবে, এছাড়া আর কোনো গতি নাই। এরপরে যদি আমরা একটু তাকাই যে বাংলাদেশ স্বাধীন হচ্ছে আজকে 54 বছর। এই 54 বছরের মধ্যে বাংলাদেশের কোনো একটা ফেডারেশন বলতে পারবে না যে তাদের ফেডারেশনের সফলতা
মানে লাগাতার তারা সফল হয়েছে, কোনো একটা ফেডারেশন বলতে পারবে না। সেটা ক্রিকেট হোক বা ফুটবলেরই যে ম্যানস ফুটবল আছে, বাংলাদেশ ক্রিকেট আছে, বাংলাদেশ হকি আছে, ফেডারেশন আছে, বাংলাদেশ ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, তারপর আপনার কি বলে টেনিস, টেবিল টেনিস, হ্যাঁ, বক্সিং, অ্যাথলেটিক্স, সুইমিং, শুটিং, কোনো একটা ফেডারেশন বলতে পারবে না রেগুলার ভাবে সফল হয়েছে। হ্যাঁ, কোনো একটা ফেডারেশন বাংলাদেশের এই 54 বছরের মধ্যে বলতে পারবে না যে সফলতাটা আমাদের নারী ফুটবলাররা এনেছে। 2022 থেকে তাদের সফলতা শুরু। 2022-এ সাফে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এরপরে 2023-এ আইসা তারা আন্ডার-17 চ্যাম্পিয়ন হয়েছে সাফের। 2023-এ তারা আন্ডার-19 চ্যাম্পিয়ন হয়েছে। 2024-এ তারা সাব আন্ডার-20 চ্যাম্পিয়ন হয়েছে। 2024-এ তারা সাব চ্যাম্পিয়ন হয়েছে। 2025-এ আইসা তারা এশিয়া কোয়ালিফাইং রাউন্ডে গ্রুপ সি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করছে। এই ধারাবাহিকভাবে সফল কোনো একটা ফেডারেশন গত 54 বছরের মধ্যে স্বাধীনের হইতে পারছে? পারে না। অথচ তারা হয়েছে, তাদের মাঠ নাই, তাদের লিগ নাই, তাদের বেতন নাই। যাই হোক, আমার এই কন্টেন্টটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আগামীতে আপনাদের পাশে থাকতে পারি। তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার ইনশাল্লাহ দেখা হবে, আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।